নমস্কার, আমি শুভঙ্কর মধু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগের একজন সহকারী অধ্যাপক। আজকের এই ভিডিও লেকচার সেশনে সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। এই ভিডিও লেকচার সেশনটি মূলত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন দ্বারা পরিচালিত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফেজেস অফ টিচিং বা শিক্ষণের বিভিন্ন পর্যায়। আমরা প্রত্যেকেই জানি শিক্ষা একটি জটিল প্রক্রিয়া এবং এই জটিল প্রক্রিয়ার একটি অন্যতম অংশই হলো টিচিং বা শিক্ষাদান। শিক্ষাদান একটি সামাজিক, সাংস্কৃতিক এবং নৈতিক প্রক্রিয়া, যার পরিপ্রেক্ষিতে রয়েছে নির্দিষ্ট কোনো সমাজ বা কোনো সাংস্কৃতিগত দিক। আমরা যদি শিক্ষাদান বা টিচিং সম্বন্ধে মরিসনের দেওয়া ডেফিনেশনটি খেয়াল করি, দেখব তিনি বলেছেন, টিচিং ইজ অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন দ্য মোর ম্যাচিওর পার্সোনালিটি অ্যান্ড এ লেস ম্যাচিওর ওয়ান। অর্থাৎ তুলনামূলকভাবে একজন বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং অপরদিকে থাকবেন একজন কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এবং তাদের মধ্যে যে ইন্টারাকশান এবং ইন্টারাকশানের মাধ্যমে নলেজের নির্মাণ করা, সেটাকেই উনি বলেছেন শিক্ষাদান বা টিচিং। আবার শিক্ষাদান বা টিচিং সম্বন্ধে যদি আমরা ক্লার্কের দেওয়া সংজ্ঞাটিকে খেয়াল করি, উনি বলছেন, টিচিং রেফার্স টু অ্যাক্টিভিটিস দ্যাট আর ডিজাইনড অ্যান্ড পারফর্মড টু প্রডিউস চেঞ্জেস ইন স্টুডেন্টস অর পিপলস বিহেভিয়ার। অর্থাৎ শিক্ষাদান বলতে সেই সমস্ত অ্যাক্টিভিটিকে তিনি বুঝিয়েছেন যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তিত্বের আচরণের পরিবর্তন করানো সম্ভব। কিন্তু এই টিচিং প্রক্রিয়াটি কিভাবে হয় সেটা সম্বন্ধে আমাদেরকে ভাবা দরকার। আজকে আমরা এই আলোচনায় যে বিষয়গুলির উপর খেয়াল করব তা হলো ভেরিয়েবলস অফ টিচিং বা শিক্ষাদানের চলক এবং শিক্ষাদানের বিভিন্ন ধাপ বা পর্যায়, প্রাক সক্রিয়তা পর্যায় বা প্রি অ্যাক্টিভ ফেজ এবং প্রাক সক্রিয়তা পর্বের বা পর্যায়ের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলি আমরা দেখব, এবং তারপরে আমরা যাব মধ্য সক্রিয় পর্যায় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ, এবং ইন্টারঅ্যাক্টিভ ফেজের যে কার্যাবলীগুলি রয়েছে সেগুলিকে আমরা খেয়াল করব। তারপরে আমরা আলোচনা করব পোস্ট অ্যাক্টিভ ফেজ, এবং একই রকমভাবে পোস্ট অ্যাক্টিভ ফেজের যে সমস্ত কার্যাবলীগুলি রয়েছে সেগুলিকে আমরা আলোচনা করব, এবং শেষে আমরা দেখব এই যে তিনটে ফেজ, এই তিনটি ফেজের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কীরকম। তো শিক্ষাদানের চলক বা ভেরিয়েবলস অফ টিচিং, আমরা যদি শিক্ষাদান বা টিচিংটাকে সামগ্রিকভাবে না দেখে সেটাকে বিভিন্ন পার্টে বিভক্ত করি, আমরা দেখব এর অভ্যন্তরে তিনটি ভেরিয়েবল রয়েছে। একটিকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, আরেকটিকে বলতে পারি আমরা ইন্টারভেনিং ভেরিয়েবল বা মধ্যবর্তী চলক, আরেকটিকে বলতে পারি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক শিক্ষাদানের ক্ষেত্রে, সেখানে আমরা শিক্ষকের কথা ভাবতে পারি। অর্থাৎ শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়ার ক্ষেত্রে একটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে কাজ করে থাকেন। আবার যদি ইন্টারভেনিং ভেরিয়েবল বা মধ্যবর্তী চলক হিসাবে আমরা ভাবতে চাই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরকে যে শিক্ষণীয় বিষয়বস্তু বা লার্নিং এক্সপেরিয়েন্সগুলো দেওয়া হবে সেগুলো মধ্যবর্তী চলক হিসাবে কাজ করে। এবং 3 নম্বরে ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেখানে আমরা শিক্ষার্থীর কথা ভাবতে পারি। অর্থাৎ এই যে তিনটে চলক, স্বাধীন চলক, মধ্যবর্তী চলক এবং নির্ভরশীল চলক, এই তিনটি চলকের ক্রমাগত ইন্টারাকশানের মাধ্যমে একটা শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এই যে শিক্ষাদান প্রক্রিয়া, এই শিক্ষাদান প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে দেখব এর কতগুলো পর্যায় বা কতগুলো ভাগ রয়েছে। বিশেষ করে ফিলিপ জ্যাকসন শিক্ষাদানের প্রক্রিয়াটিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, এবং তার এই যে বিভক্তকরণ, এই বিভক্তকরণের জন্যে এটাকে বলা হয়ে থাকে জ্যাকসনের শিক্ষণের বিশ্লেষণ বা জ্যাকসনস ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস। তো জ্যাকসন আমাদের শিক্ষাদান প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করেছেন বা 3টি ধাপে ভাগ করেছেন। সেগুলো কি কি? প্রথমে যে ধাপের কথা উনি বলেছেন সেটা হলো প্রাক সক্রিয় পর্যায় বা প্রি অ্যাক্টিভ ফেজ। তার পরবর্তীতে উনি বলেছেন মধ্য সক্রিয় পর্যায় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ, এবং 3 নম্বরে রয়েছে পরবর্তী সক্রিয় পর্যায় বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো এই যে 3টে ফেজের কথা জ্যাকসন আমাদেরকে বললেন, এই 3টে ফেজের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষাদান প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে।
এবার আমরা দেখব যে এই যে তিনটে ফেজ, তার মধ্যে প্রাক সক্রিয়তার পর্যায়ে বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন বা এই পর্যায়ের মধ্যে কি বিষয়গুলিকে বিবেচনা করা হয়। একটা শ্রেণীকক্ষের শিক্ষাদানের ক্ষেত্রে প্রাক সক্রিয় পর্যায় হলো একেবারেই প্রাথমিক স্তর, যেখানে শিক্ষাদান শুরুই হয়নি, অর্থাৎ এই স্তরটি হলো শিক্ষাদানের পূর্বের স্তর। যদিও শিক্ষাদান এখানে শুরু হয়নি, তা সত্ত্বেও বলা যায় যে এই স্তরটি হলো শিক্ষাদানের মূল ভিত্তি। কারণ প্রাক সক্রিয় পর্যায়ে যে বিষয়টি করা হয় তা হলো পরবর্তী পর্যায়ে যে কাজগুলো করা হবে, প্রাক সক্রিয় পর্যায়ে যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয় সেটা হলো পাঠ পরিকল্পনা এবং পাঠ প্রণয়নের বিষয়গুলি কেমন হবে। অর্থাৎ এখানে যেগুলিকে খেয়াল করা হয় সেটা হলো শিক্ষার্থীদের শেখার যে লক্ষ্য তা কী হবে এবং কিভাবে সেই লক্ষ্যগুলিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে তার জন্য পরিকল্পনা, এবং এই যে শিক্ষার্থীদের কাছে আমরা বিষয়বস্তুকে পৌঁছে দিচ্ছি সেই পৌঁছে দেওয়ার জন্যে কী রকমের সাপোর্ট বা সামগ্রী বা সম্পদের দরকার হবে সেই বিষয়গুলি সম্বন্ধে যে আলোচনা করা হয় সেগুলো সবই প্রি অ্যাক্টিভ ফেজ বা প্রাক সক্রিয়তা পর্যায়ের বিষয়বস্তু। যেমনটা আলোচনা করলাম প্রাক সক্রিয়তা পর্ব, এবং এই পর্বের কিছু কার্যক্রম রয়েছে বা অ্যাক্টিভিটিস রয়েছে। তো কী সেই সমস্ত অ্যাক্টিভিটিস যেগুলি একজন শিক্ষককে প্রাক সক্রিয় পর্ব বা প্রি অ্যাক্টিভ ফেজে চিন্তাভাবনা করতে হয়। তো এই অ্যাক্টিভিটিগুলির মধ্যে প্রথমেই যেটা চিন্তাভাবনা করতে হবে সেটা হলো ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। অর্থাৎ শিক্ষক মহাশয় ভাববেন যে তিনি কোন বিষয়বস্তুগুলো শিক্ষার্থীদের সামনে ইনস্ট্রাকশন দিতে চাইছেন বা কোন বিষয়গুলির ওপর শিক্ষক মহাশয় তার শিক্ষাদানের কার্যটি চালাবেন। তো এই যে নির্দেশনামূলক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলিকে প্রণয়ন করা বা ফর্মুলেট করা প্রাক সক্রিয়তা পর্যায়ের প্রথম কার্যাবলী। এবং এরপরে যে দ্বিতীয় কাজ রয়েছে তা হলো মেকিং ডিসিশনস অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ যে সাবজেক্ট ম্যাটারটা শিক্ষার্থীদেরকে পড়ানো হবে সেই সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই পরবর্তী বা 3 নম্বর কার্যাবলী হলো বিষয় ও শিক্ষণ পদ্ধতির বিন্যাস বা অ্যারেঞ্জমেন্টস অফ আইডিয়াস অ্যান্ড স্টাইল অফ টিচিং। অর্থাৎ শিক্ষাদানের সময় কোন বিষয়টিকে শিক্ষক মহাশয় আগে বলবেন বা কোন বিষয়টিকে তিনি পরবর্তীতে আলোচনা করবেন সেই ক্রম শিক্ষক মহাশয়কে নির্বাচন করতে হবে বা সেই ক্রম সম্বন্ধে একটা পরিকল্পনা শিক্ষক মহাশয়কে করতে হবে এই পর্যায়ে। এছাড়াও তাকে ভাবতে হবে যে তার টিচিং স্টাইল কেমন হবে, অর্থাৎ তিনি কীভাবে বা কী পদ্ধতিতে তার সমগ্র শিক্ষাদান প্রক্রিয়াটিকে চালাবেন। তো এটা হলো 3 নম্বর কাজ এই প্রাক সক্রিয় পর্যায়ে। এবং চতুর্থত শিক্ষক মহাশয়কে যেটা ভাবতে হবে সেটা হলো ডেভেলপমেন্ট অফ দ্য টিচিং স্ট্র্যাটেজি। অর্থাৎ সমগ্র শিক্ষাদান প্রক্রিয়াটিকে, অর্থাৎ যে বিষয়গুলিকে নির্বাচন করা হয়েছে সেই বিষয়গুলিকে সঠিকভাবে উপস্থাপন করার জন্যে শিক্ষক মহাশয়কে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে। অর্থাৎ সবথেকে কোন শিক্ষণ পদ্ধতি বা কোন শিক্ষণ পদ্ধতিগুলিকে ফলো করলে শিক্ষাদান প্রক্রিয়াটি কার্যকরী হয়ে উঠবে সেটাও শিক্ষক মহাশয়কে এই পর্যায়ে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে আমরা দেখব এই যে অ্যাক্টিভিটিসের কথা উল্লেখ করলাম আমরা প্রি অ্যাক্টিভ ফেজে, সেই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষক মহাশয় কিভাবে সম্পন্ন করবেন বা আমরা এগুলিকে এবারে ডিটেলসে দেখব যে এই অ্যাক্টিভিটিগুলির মধ্যে আসলে কি থাকে। তো প্রথমে আমাদের রয়েছে ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। তাহলে প্রথম কার্যাবলী হলো ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা নির্দেশনামূলক উদ্দেশ্য প্রণয়ন। নির্দেশনামূলক উদ্দেশ্য প্রণয়ন করা প্রি অ্যাক্টিভ ফেজের একটি মূল কাজ, যেখানে শিক্ষক মহাশয় নির্বাচন করবেন যে কোন বিষয়গুলিকে শিক্ষার্থীদের জন্য তিনি তৈরি করবেন বা কোন বিষয়গুলিকে তিনি শিক্ষার্থীদের সামনে নির্দেশ প্রদানের জন্যে, অর্থাৎ শিক্ষক মহাশয় এখানে নির্ধারণ করবেন যে কোন বিষয়গুলিকে তিনি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। তো এক্ষেত্রে শিক্ষক মহাশয়কে কতগুলি বিষয়ের উপর বিচার করতে হয়, যার প্রথমেই রয়েছে মেন্টাল লেভেল অ্যান্ড সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্ট। আমরা জানি আমাদের একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, তাদের মেন্টাল লেভেল ডিফারেন্ট হয়ে থাকে, আবার তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডও ডিফারেন্ট পার্সপেক্টিভস হয়ে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের মানসিক স্তর এবং সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি, সেটা আমাদের
ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস নির্বাচন করতে সাহায্য করে থাকে। অর্থাৎ শিক্ষক মহাশয় যখন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে ফর্মুলেট করবেন তখন তাকে শিক্ষার্থীদের ওই মানসিক স্তরের কথা মাথায় রাখতে হবে এবং তার পাশাপাশি দেখতে হবে যে যারা টার্গেট স্টুডেন্ট কোথা থেকে আসছে, অর্থাৎ তাদের সোশিওলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা অর্থনৈতিক পটভূমি সেটাকেও মাথায় রাখতে হবে। কারণ সমস্ত শিক্ষার্থীরা একই রকমের সমাজ বা একই রকমের অর্থনৈতিক বিন্যাসের পটভূমি থেকে আসে না। তো সেগুলিকে মাথায় রেখে শিক্ষক মহাশয়কে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ফর্মুলেট করতে হবে। এছাড়াও ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষক মহাশয়কে খেয়াল করতে হবে পাঠের মান এবং শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীর জন্যে মূলত শিক্ষাদান প্রক্রিয়াটি পরিকল্পনা করা হচ্ছে সেই শ্রেণীর বৈশিষ্ট্য কেমন, অর্থাৎ তারা কোন ক্লাসের বা কোন শ্রেণীর, এবং তার পাশাপাশি দেখতে হবে যে তাদের জন্য আমরা যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি নির্বাচন করছি সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসের মান কতটা বা সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসের গুণমান কতটুকু সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণী অনুযায়ী আমরা যে বিষয়গুলিকে নির্বাচন করছি তা সংকীর্ণ হয়ে যাচ্ছে না সেগুলো অনেকটা তাদেরকে চাপের মধ্যে রাখবে, সেই বিষয় সম্বন্ধে আমাদেরকে চিন্তাভাবনা করে নিতে হবে। সুতরাং শ্রেণী অনুযায়ী আমাদেরকে বিষয়বস্তুর মান নির্ধারণ করতে হবে এবং এক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শ্রেণীকক্ষে উপলব্ধ সম্পদ বা রিসোর্সেস অ্যাভেলেবেল ইন দ্য ক্লাস। আমি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ঠিক করে ফেললাম, এবার সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি সঠিকভাবে পরিচালনার জন্যে যে ধরনের শিক্ষণ সম্পদ বা টিচিং রিসোর্সেস দরকার সেই টিচিং রিসোর্সগুলি আছে কিনা, সেই টিচিং রিসোর্সগুলির অ্যাভেলেবিলিটি আছে কিনা এডুকেশনাল ইনস্টিটিউশনে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ যদি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসে এমন কিছু কঠিন বা এমন কিছু দুর্লভ টিচিং লার্নিং রিসোর্স বা টিচিং লার্নিং মেটেরিয়ালের প্রয়োজন হয় যেগুলি সাধারণত জোগাড় করা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রায় অসম্ভব, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করা উচিত। তাহলে আমাদেরকে দেখতে হবে যে শ্রেণীকক্ষে যেখানে আমরা মূলত ইনস্ট্রাকশনটা প্রোভাইড করব সেই শ্রেণীকক্ষে কি কি রিসোর্স বা সম্পদ রয়েছে এবং যে রিসোর্সগুলি আমাদের শ্রেণীকক্ষে উপলব্ধ রয়েছে সেই সমস্ত রিসোর্সগুলির কথা মাথায় রেখে শিক্ষক মহাশয়কে তার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে ফ্রেম করতে হবে। যদি শিক্ষক মহাশয় উপলব্ধ সম্পদ বা রিসোর্সগুলির কথা মাথায় রেখে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো ফর্মুলেট না করেন তাহলে দেখা যাবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো সঠিকভাবে চরিতার্থ করার জন্যে প্রয়োজনীয় সাপোর্ট বা প্রয়োজনীয় ভিত্তি কিন্তু পাওয়া যাবে না। সুতরাং একটা গুরুত্বপূর্ণ দিক যে যখন আমরা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি ফর্মুলেট করব তখন আমরা দেখে নেব যে আমাদের ক্লাসরুমে সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে এক্সিকিউট করার জন্যে কেমন রিসোর্স বা কেমন সাপোর্টিভ মেটেরিয়ালস রয়েছে। তো এটা হলো আরেকটা দিক যার মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে ফর্মুলেট করব। এছাড়াও আমাদেরকে দেখতে হবে যে পরিবেশ এবং তার প্রত্যাশা বা এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস অ্যাসপিরেশনস, অর্থাৎ আমরা যখন কোনো ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ফর্মুলেট করতে চাইব আমাদেরকে ভাবতে হবে যে আমি যাদের জন্য ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি ফর্মুলেট করতে চাইছি তাদের প্রত্যাশা কেমন, অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা বা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা কী। যদি আমরা শিক্ষার্থীদের চাহিদা বা প্রত্যাশা অনুযায়ী ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি ফর্মুলেট না করতে পারি তাহলে দেখা যাবে শিক্ষার্থীরা কিন্তু সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলোর প্রতি বেশি মনোযোগ বা আগ্রহ দেখাবে না। সুতরাং যদি আমরা সঠিকভাবে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে চাই তাহলে আমাদের তাদের চাহিদা বা তাদের উদ্দেশ্যগুলিকেও মাথায় রাখতে হবে যখন আমরা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস তৈরি করব। এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন পরিবেশে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে প্রণয়ন করতে চাইছি বা কোন পরিবেশে আমরা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে পরিচালিত করতে চাইছি, অর্থাৎ আমাদের এডুকেশনাল এনভায়রনমেন্টটা কী আছে সেই এডুকেশনাল এনভায়রনমেন্টটাও আমাদের মাথায় রাখতে হবে এবং এর ভিত্তিতে আমাদের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসটা ফর্মুলেট করতে হবে বা নির্বাচন করতে হবে বা প্রণয়ন করতে হবে। পরিবেশ এবং প্রত্যাশার পাশাপাশি শিক্ষক মহাশয়কে ভাবতে হবে জাতির সামাজিক এবং রাজনৈতিক দর্শন এবং পরবর্তীতে আরেকটা বিষয়ে খেয়াল করতে হবে সেটা হলো জাতির সামাজিক এবং রাজনৈতিক দর্শন। আমরা জানি প্রত্যেকটা জাতি
প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা গোষ্ঠীর একটা নিজস্ব দর্শন থাকে বা একটা নিজস্ব একটা ইডিওলজি থাকে। তো যদি শিক্ষাদানের প্রক্রিয়ার মধ্যে সেই ইডিওলজি বা সেই দর্শন বা সেই আদর্শকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে দেখা যাবে সঠিকভাবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা নির্দেশনামূলক উদ্দেশ্যগুলিকে প্রণয়ন করা সম্ভব হয়ে উঠবে না। এই জন্যে বলা হয় যখন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো আমরা ফ্রেম করব, তখন আমরা দেখব যে ওই গোষ্ঠীর সামাজিক এবং রাজনৈতিক দর্শনটা কী আছে। যদি সামাজিক এবং রাজনৈতিক দর্শনকে ভিত্তি করে আমরা শিক্ষাদানের উদ্দেশ্যগুলিকে প্রণয়ন করতে পারি, তাহলে দেখা যাবে শিক্ষার্থীরা স্পন্টেনিয়াসলি শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং আমাদের যে শিক্ষাদানের উদ্দেশ্য সেটা সঠিকভাবে চরিতার্থ করা সহজ হয়ে উঠবে। তো এটা ছিল আমাদের নির্দেশনামূলক উদ্দেশ্য প্রণয়নের মূল কার্যাবলী। এরপরে আমরা দেখব প্রি অ্যাক্টিভ ফেজের দ্বিতীয় ফাংশন বা দ্বিতীয় কার্যাবলী, যাকে বলা হয়েছে মেকিং ডিসিশনস অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ বিষয়বস্তু সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। তো আমরা এর আগের অ্যাক্টিভিটিতে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, অর্থাৎ আমাদের যে শিক্ষাদান সেই শিক্ষাদানের উদ্দেশ্য কী। যদি আমরা সেই উদ্দেশ্যগুলিকে সঠিকভাবে অর্জন করতে চাই, যে উদ্দেশ্যগুলি আমরা পরিকল্পনা করেছি সেই উদ্দেশ্যগুলিকে যদি আমরা সঠিকভাবে চরিতার্থ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সঠিক বিষয়বস্তু নির্বাচন করাটাও বাঞ্ছনীয়। অর্থাৎ যদি সঠিকভাবে আমরা বিষয়বস্তুকে না আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেই বিষয়বস্তুর মাধ্যমে আমরা কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই যে সঠিক বিষয়বস্তু নির্বাচনের কথা আমি উল্লেখ করছি, এই বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষককে মূলত 4টি প্রধান সিদ্ধান্ত নিতে হয়ে থাকে। শিক্ষককে মূলত 4টি প্রধান সিদ্ধান্ত নিতে হয়। সেই 4টি প্রধান সিদ্ধান্তের মধ্যে প্রথমে রয়েছে কেমন তথ্য বা হোয়াট ইনফরমেশন, সেকেন্ড কোন ধারণা বা কী রকমের কনসেপ্ট, থার্ড হচ্ছে হোয়াট স্কিলস বা কেমন দক্ষতা, এবং 4 নম্বর দ্য স্ট্রাকচার অফ দ্য কন্টেন্ট বা বিষয়ের গঠন। তাহলে যেমনটা বলা হলো যে প্রথমে আমাদেরকে ভাবতে হবে কেমন তথ্য আমরা পরিবেশন করতে চাইছি। আমরা যে লক্ষ্যগুলিকে নির্বাচন করেছি সেই লক্ষ্যগুলিকে চরিতার্থ করার জন্যে আমাদের কেমন তথ্য প্রয়োজন সেই বিষয় সম্বন্ধে আমাদেরকে প্রথমেই চিন্তাভাবনা করে নিতে হবে। কারণ আমরা যদি তথ্যগুলিকে সঠিকভাবে নির্বাচন না করতে পারি, তাহলে সেই তথ্যের মাধ্যমে আমরা নির্দিষ্ট যে শিক্ষাদানের লক্ষ্য সেই শিক্ষাদানের লক্ষ্যকে আমরা অর্জন করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে দেখে নিতে হচ্ছে যে কোন ধরনের ইনফরমেশান আমার দরকার এখানে। দ্বিতীয়ত আমাকে খেয়াল করতে হবে হোয়াট কনসেপ্টস বা কোন ধারণা, অর্থাৎ আমরা জানি ইনফরমেশানগুলো যুক্ত হয়ে একটা ধারণা বা কনসেপ্ট তৈরি হয়। তো আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে সেই ধারণাগুলি কোনগুলো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পরিকল্পিত শিক্ষাদানের লক্ষ্য বা শিক্ষার লক্ষ্যকে আমরা আয়ত্ত করতে পারি। তাহলে এখানে শিক্ষককে খেয়াল করতে হচ্ছে যে যে ধারণাগুলির উপর ভিত্তি করে আমাদের শিক্ষাদানের উদ্দেশ্যকে আমরা চরিতার্থ করার চেষ্টা করব। তৃতীয়ত আমাদেরকে দেখতে হবে স্কিলস, অর্থাৎ কেমন দক্ষতা আমরা নির্বাচন করব। আমরা জানি শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন ডোমেন রয়েছে, সেখানে যেমন কগনিটিভ ডোমেন রয়েছে সাইকোমোটর ডোমেন এবং রয়েছে অ্যাফেক্টিভ ডোমেন। তো আমরা এই যে সাইকোমোটর ডোমেনের কথা বললাম, যা মূলত স্কিলকে নিয়ে কাজ করে থাকে, অর্থাৎ দক্ষতা নিয়ে কাজ করে থাকে। তো এই দক্ষতাগুলি কি হবে যেগুলো আমাদের শিক্ষাদানের প্রক্রিয়াকে সঠিকভাবে আয়ত্ত করতে সাহায্য করবে বা শিক্ষাদানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সঠিকভাবে চরিতার্থ করতে সাহায্য করবে। সুতরাং শিক্ষককে ভেবে নিতে হচ্ছে যে কোন ধরনের দক্ষতাগুলি নির্বাচন করলে শিক্ষার্থীদের শিক্ষাদানের যে উদ্দেশ্য বা এডুকেশনাল যে গোল সেই গোলটাকে সঠিকভাবে চরিতার্থ করা যাবে। তো এটা হলো 3 নম্বর বিষয় যে দক্ষতা কেমন হবে। তাহলে 4 নম্বর কাজ হলো বিষয়ের গঠন, অর্থাৎ দ্য স্ট্রাকচার অফ দ্য কন্টেন্ট। শিক্ষক মহাশয়কে ঠিক করতে হবে যে আমরা যে বিষয়গুলিকে নির্বাচন করলাম সেই বিষয়বস্তুগুলির স্ট্রাকচার বা গঠন কেমন হবে। অর্থাৎ আমরা যেমন দেখব যে এই বিষয়বস্তুগুলোর কাঠিন্যতার মান কেমন হবে, তার পাশাপাশি আমরা দেখব যে কোন ফরম্যাটে বা কোন ফর্মে আমরা বিষয়বস্তুগুলো শিক্ষার্থীদের সামনে রাখব।
তো এইগুলো বিচার করে আমরা ঠিক করব যে বিষয়ের গঠনটা কি হতে পারে, যে গঠনটা সঠিকভাবে শিক্ষার লক্ষ্য অর্জন করতে আমাদেরকে সাহায্য করবে। এই হলো 4টে প্রধান সিদ্ধান্ত বা বিষয়, যে বিষয়গুলি আমাদের বিষয়বস্তু সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর কার্যাবলীতে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট অফ আইডিয়াস অ্যান্ড স্টাইল অফ টিচিং, শিক্ষণ পদ্ধতির বিন্যাস এবং শিক্ষণ পদ্ধতির ধারণা। শিক্ষক উপস্থাপনযোগ্য বিষয়বস্তু নির্বাচন করার পর বিষয়বস্তুর উপাদানগুলিকে একটি যৌক্তিক এবং সাইকোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজাবেন। অর্থাৎ শিক্ষক মহাশয় দেখবেন যে কিভাবে বিষয়বস্তু সাজালে শিক্ষার্থীদের বিষয়বস্তুগুলি আয়ত্ত করতে সুবিধা হয়। আমরা জানি আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা রয়েছে সহজ থেকে কঠিনে যাওয়ার। সহজ থেকে কঠিনে যাওয়ার এই যে প্রবণতা, আমরা যদি এই প্রবণতাগুলিকে বিচার করে বা এই প্রবণতাগুলিকে অনুসরণ করে আমাদের বিষয়বস্তুকে সাজাতে পারি, তাহলে শিক্ষার্থীদের বিষয়বস্তু আয়ত্ত করতে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তো এই যে কাঠিন্যতার ক্রম, এই কাঠিন্যতা ক্রম নির্বাচন করার সাথে সাথে আমরা এটাও দেখব যে কোনো বিষয়বস্তু উপস্থাপনা করার কি যৌক্তিকতা রয়েছে। অর্থাৎ আমরা যে কন্টেন্টটা প্রথমে উপস্থাপন করছি, আদৌ সেই কন্টেন্টটা প্রথমে উপস্থাপন করা যায় কিনা, বা সেই কন্টেন্টটা উপস্থাপন করার আগে কোনো প্রিলিমিনারি ডিসকাশন করার প্রয়োজন আছে কিনা। তো সেইভাবে আমরা যৌক্তিক একটা পদ্ধতি অবলম্বন করে বিষয়বস্তুকে পরপর সাজাবো। আমরা যে বিষয়গুলিকে এর পূর্বের কার্যাবলীতে নির্বাচন করেছি সেগুলি নিশ্চয়ই যে কোনোভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে হবে না। প্রত্যেকটা বিষয়বস্তুই একটা ক্রমমান বিচার করে এগিয়ে চলে। অর্থাৎ কোনো বিষয়বস্তু যদি আমরা নির্ধারণ করি, সেই বিষয়বস্তুর ক্ষেত্রে কিছু অংশ থাকে যেগুলো তুলনামূলকভাবে একটু সহজ বা প্রাথমিক পর্যায়ের, এবং তার পরবর্তী পর্যায়ে কিছু থাকে, এবং তারপরে এইভাবে আস্তে আস্তে বিষয়বস্তু ক্রমশ সহজ থেকে জটিলের দিকে এগিয়ে চলে। তো আমরা যখন বিষয়বস্তুকে নির্বাচন করব, সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বিষয়বস্তুকে সঠিকভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারছি কিনা। অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মেনে বা কোনো নির্দিষ্ট ম্যাক্সিমস মেনে আমরা বিষয়বস্তুকে সাজাতে পারছি কিনা, এবং সেই অনুযায়ী আমাদের যে শিক্ষণ পদ্ধতি সেগুলোকে আমরা বিন্যাস করতে পারছি কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এটা হলো 3 নম্বর কার্যাবলী, যেখানে আমরা মূলত খেয়াল করব যে বিষয়বস্তুকে আমরা কত সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা অ্যারেঞ্জ করতে পারছি এবং সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতিটাকেও সাজাতে পারছি। এক্ষেত্রে যে 4 নম্বর কাজ হবে তা হলো ডেভেলপমেন্ট অব দ্য টিচিং স্ট্র্যাটেজি, অর্থাৎ শিক্ষক মহাশয়কে সঠিক শিক্ষাদান পদ্ধতির নির্বাচন এবং সঠিক শিক্ষাদান পদ্ধতির বিকাশ সাধন করতে হবে। আমরা জানি যে একটা শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম পার্টই হলো টিচিং বা শিক্ষাদান। তো এই শিক্ষাদানের ক্ষেত্রে যদি উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি নির্বাচন করা না যায়, তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীরা সঠিকভাবে বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারছেন না। তো এজন্য শিক্ষকের উচিত হবে বিভিন্ন বিষয়গুলির কথা মাথায় রেখে যে শিক্ষাদান পদ্ধতিটি সবথেকে বেশি উপযোগী তা নির্বাচন করতে পারা। অর্থাৎ শিক্ষক মহাশয় দেখবেন যে কোন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাদানকে আরও বেশি কার্যকরী, আরও বেশি সহজতর এবং আরও বেশি সহজলভ্য করে তুলবে। তো এই যে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির কথা আমরা বলছি, তো এই যে টিচিং স্ট্র্যাটেজির কথা আমরা বলছি, এই টিচিং স্ট্র্যাটেজি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আমরা জানি লেকচার মেথড, আমরা জানি ডেমনস্ট্রেশন মেথড, আমরা জানি হিউরিস্টিক মেথড, বা আমরা জানি কোশ্চেন অ্যান্সার মেথড। তো এরকম বিভিন্ন মেথড রয়েছে, এবং তার পাশাপাশি শিক্ষাদানের কৌশল হিসাবে বিভিন্ন রকমের মডেলস অফ টিচিংও তৈরি হয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাডভান্সড অর্গানাইজার মডেল বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। তো এই সমস্ত মডেলগুলি বা শিক্ষাদান কৌশলগুলির মধ্য থেকে সঠিক কৌশল নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তবে এক্ষেত্রে দেখা যায় শিক্ষক মহাশয় যে বিষয়গুলিকে শিক্ষাদানের জন্য নির্বাচন করে থাকেন, সেই বিষয়গুলির বিভিন্ন উপাদানের জন্যে একই রকমের শিক্ষাদান পদ্ধতি নির্বাচন করলে চলে না। অর্থাৎ শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের জন্যে বিভিন্ন রকমের শিক্ষণ কৌশল নির্বাচন করতে হতে পারে। অর্থাৎ এরকম হতে পারে কোনো বিষয়ের একটা পোর্শন হয়তো নির্দিষ্ট কোনো একটা শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পড়ালে ভালো হয়, আবার তার পরবর্তী পোর্শনটুকুর জন্যে হয়তো অন্য কোনো শিক্ষণ পদ্ধতির প্রয়োজন আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে কোনো কনসেপ্টের হয়তো একটা পোর্শন থিওরিটিক্যালি
ক্লাসরুমে আমরা আলোচনা করতেই পারি বা আমরা বক্তৃতা দানের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারি, এবং সেটারই আমরা পরবর্তী পাঠ বা অন্য একটি অংশ হয়তো বক্তৃতা দানের মাধ্যমে সঠিকভাবে শিক্ষার্থীদের আয়ত্ত করাতে পারছি না। সেক্ষেত্রে হয়তো কিছু হ্যান্ডস অন প্র্যাকটিস বা কিছু প্র্যাকটিক্যাল আসপেক্টসের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষণ পদ্ধতির পরিবর্তন করতে হতে পারে। তো এই জন্যই বলা হয় যে বিষয়বস্তুর বিভিন্ন যে উপাদান রয়েছে সেই উপাদানগুলিকে সঠিকভাবে শিক্ষার্থীদেরকে আয়ত্ত করানোর জন্য বিভিন্ন রকমের শিক্ষণ কৌশল নির্বাচন করতে হতে পারে। এর পাশাপাশি শিক্ষক মহাশয়কে একই কন্টেন্ট পড়ানোর জন্যে কখনো কখনো শিক্ষার উদ্দেশ্য পূরণের জন্যে বিভিন্ন রকমের কৌশলকে একসাথে প্রয়োগ করতে হতে পারে। অর্থাৎ এমন কোনো কন্টেন্ট শিক্ষার্থীদের সামনে হয়তো উপস্থাপন করতে হতে পারে যা কোনো নির্দিষ্ট একটি শিক্ষণ কৌশলকে একবারে প্রয়োগ করলে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে শিক্ষক মহাশয় যেটা করে থাকেন সেটা হলো বিভিন্ন রকমের শিক্ষণ কৌশলকে ইন্টিগ্রেটেড ওয়েতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে থাকেন, যাতে শিক্ষার্থীরা আরও গভীরভাবে, আরও স্পষ্টভাবে, আরও কার্যকরীভাবে বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারে। তো এই যে শিক্ষণ কৌশলের বিকাশ বা শিক্ষণ কৌশলের নির্বাচনের কথা আমরা বলছি, এটা কিন্তু শিক্ষাদানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো এই যে টিচিং স্ট্র্যাটেজি, এর ডেভেলপমেন্ট বা সিলেকশনের ক্ষেত্রে দুটো বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়। একটা হচ্ছে এজ অফ দ্য স্টুডেন্ট এবং সেকেন্ড হচ্ছে মেন্টাল স্ট্যাটাস অফ দ্য লার্নার্স। তো প্রথম যেটা বলা হলো শিক্ষার্থীর বয়স। শিক্ষার্থীর বয়স মানে হলো আমরা যাদের জন্য ইনস্ট্রাকশন প্রোভাইড করতে চাইছি তাদের বয়স কতটা, তারা কোন বয়সের শিক্ষার্থী। আমরা জানি যে আমাদের ডেভেলপমেন্টাল স্টেজেস বয়সের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীদের ডেভেলপমেন্টের নির্দিষ্ট স্তর, শিক্ষার্থীরা বিকাশের বিভিন্ন স্তরে গিয়ে পৌঁছায়। তো এই স্তর অনুযায়ী তাদের ক্ষমতা বা তাদের আগ্রহ বা তাদের চাহিদা তৈরি হয়। এই জন্যই শিক্ষার্থীদের বয়সকে গুরুত্ব দিয়ে টিচিং স্ট্র্যাটেজি নির্বাচন করা উচিত। অনেক সময় দেখা যায় টিচিং স্ট্র্যাটেজি আছে যেগুলি তুলনামূলকভাবে কম বয়সী ছেলেমেয়েদের জন্য বা শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু টিচিং স্ট্র্যাটেজি আছে যেগুলি কম বয়সী ছেলেমেয়েদের জন্য উপযুক্ত নয়, সেগুলো মূলত বেশি বয়সের শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী। তো বয়স অনুযায়ী কোন টিচিং স্ট্র্যাটেজি সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, সবথেকে সুইটেবল, সেটাকে আমাদেরকে চিন্তাভাবনার মাধ্যমে নিয়ে আসতে হবে। এবং তার পাশাপাশি দেখতে হবে মনোবৈজ্ঞানিক ভিত্তি কী আছে, অর্থাৎ শিক্ষার্থীদের যে মনোবৈজ্ঞানিক বিকাশ, সেই মনোবৈজ্ঞানিক বিকাশ কতটুকু হয়েছে, সেই মনোবৈজ্ঞানিক বিকাশের উপর ভিত্তি করে আমাদের শিক্ষণ কৌশলটি নির্বাচন করতে হবে। আমরা এক্ষেত্রে যদি পিয়াজের ডেভেলপমেন্টাল থিওরির কথা ভাবি, আমরা জেনে থাকব পিয়াজে বলেছেন যে একটা নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা শুধুমাত্র মূর্ত চিন্তন বা কংক্রিট থিঙ্কিং করতে পারেন। সেই সমস্ত শিক্ষার্থীরা বা সেই বয়সের শিক্ষার্থীরা কোনো রকমের বিমূর্ত চিন্তন করতে পারেন না। তো এমন শিক্ষণ কৌশল নির্বাচন করতে হবে তাদের জন্যে যে শিক্ষণ কৌশল তাদেরকে বিষয়বস্তুকে কংক্রিট ওয়েতে উপস্থাপন করতে সাহায্য করবে। আবার আমরা বিশেষ স্তরের কথা জানি যেখানে শিক্ষার্থীরা কংক্রিটের পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তনও করতে পারে। তো সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষমতার কথা মাথায় রেখে আমরা সেই অনুযায়ী শিক্ষাদান পদ্ধতিটাকে নির্বাচন করতে পারি। তাহলে একটা শিক্ষাদানের কৌশল বা টিচিং স্ট্র্যাটেজি কেমন হবে তা কিন্তু নির্ভর করছে ওই শিক্ষার্থীদের বয়স এবং সেই শিক্ষার্থীদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে তার উপর। এছাড়াও পরিবেশ এবং অন্যান্য আরও বিভিন্ন উপাদান রয়েছে যার উপর ভিত্তি করে শিক্ষককে সঠিক শিক্ষাদান পদ্ধতিকে নির্বাচন করতে হয়। এবং শিক্ষণের যে পরবর্তী পর্যায়, যেটাকে আমরা আগেই বলেছি ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা মধ্য সক্রিয় পর্যায়, এই মধ্য সক্রিয় পর্যায়কে বলা হয় এটা আদেশমূলক পর্যায় বা শিক্ষণ প্রক্রিয়ার এটি কেন্দ্রীয় বা সবথেকে দীর্ঘতম পর্যায়। কারণ পূর্ববর্তী পর্যায়ে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলি করেছি সেই পরিকল্পনাগুলি এবার এক্সিকিউট হবে এই পর্যায়ে বা ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ে। এখানে আসলে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে মুখোমুখি মিথস্ক্রিয়া ঘটে, যেখানে শিক্ষক মহাশয় যে বিষয়গুলিকে পরিকল্পনা করেছিলেন তিনি সেগুলিকে শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সফার বা রূপান্তর করার চেষ্টা করেন বা শিক্ষার্থীদেরকে সেগুলি আয়ত্ত করানোর চেষ্টা করেন। এই যে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, এই ইন্টারঅ্যাক্টিভ ফেজ সম্বন্ধে জ্যাকসন বলেছেন, টিচার প্লেস এ ক্রুশিয়াল রোল ইন প্রোভাইডিং ভার্বাল স্টিমুলাস, ক্লারিফাইং কনসেপ্টস অ্যান্ড গাইডিং স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং থ্রু কোশ্চেন্স অ্যান্ড ফিডব্যাক। অর্থাৎ শিক্ষক
শিক্ষার্থীদেরকে বিষয়বস্তু অর্জন করানোর জন্যে সেই সমস্ত ধারণাগুলিকে ক্ল্যারিফাই করবেন এবং শিক্ষার্থীদেরকে সঠিকভাবে জ্ঞান অর্জনে গাইড করবেন এবং তিনি সঠিক উপায়ে শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুকে উপস্থাপনা করবেন। তো মূলত এইগুলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজের মূল কার্যাবলী। সাধারণত ইন্টারঅ্যাক্টিভ ফেজের যে কার্যাবলীগুলির কথা আমরা বলছি এগুলো আগে থেকেই নির্ধারণ করা থাকে বা আগে থেকেই ডিজাইন করা থাকে এর পূর্ববর্তী পর্যায়ে, অর্থাৎ প্রি অ্যাক্টিভ ফেজে। এবার যদি প্রি অ্যাক্টিভ ফেজের পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউট করার সময় বা টিচিং করানোর সময় কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ফেজে শিক্ষক মহাশয় সেটা করতে পারেন। তো এটা হলো ইন্টারঅ্যাক্টিভ ফেজের মূল আলোচ্য বিষয়। যদি আমরা ইন্টারঅ্যাক্টিভ ফেজের কার্যাবলীগুলিকে সিস্টেমেটিকভাবে বুঝতে চাই তাহলে আমরা এখানে 3টি অ্যাক্টিভিটিস বা 3 ধরনের কার্যাবলী পাব, যার প্রথমেই রয়েছে সাইজিং অফ দ্য ক্লাস বা শ্রেণীর বিশ্লেষণ, দ্বিতীয়ত ডায়াগনোসিস অফ দ্য লার্নার্স বা শিক্ষার্থী নির্ণয় বা শিক্ষার্থীদেরকে বিচার করা, এবং তৃতীয়ত ট্রিটমেন্ট গিভেন টু দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমরা যে ব্যবস্থা দিয়েছি বা যে ধরনের ট্রিটমেন্ট শিক্ষার্থীদেরকে আমরা দিয়েছি, এই 3টে বিষয় আমাদের এই মধ্যবর্তী পর্যায়ে আলোচনা করার, এই 3টি বিষয় মধ্যবর্তী সক্রিয় পর্যায়গুলির মূল উপজীব্য বিষয়। এবার আমরা একটা একটা করে দেখব যে এদের মধ্যে অ্যাকচুয়ালি টিচারকে কী করতে হবে। তো প্রথমে সাইজিং অফ দ্য ক্লাস বা শ্রেণীর বিশ্লেষণ। শ্রেণীর বিশ্লেষণের ক্ষেত্রে শিক্ষক মহাশয় পুরো ক্লাসের একটা বার্ড আই ভিউ নেবেন, অর্থাৎ পুরো ক্লাসটাকে তিনি ভালো করে দেখবেন, ভালো করে অবজার্ভ করবেন এবং তার পরবর্তীকালে তিনি যেটা এই বার্ড আই ভিউতে তিনি যেটা দেখার চেষ্টা করবেন সেটা হলো শ্রেণীর আকার, অর্থাৎ যে ক্লাসরুমে শিক্ষক মহাশয় পড়াতে চাইছেন বা যে ক্লাসের জন্য শিক্ষক মহাশয় এসেছেন সেই ক্লাসের সাইজটা কেমন। আমরা যদি দেখি যে ক্লাসের সাইজ বা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তাহলে আমাদেরকে সেই অ্যাকর্ডিংলি ট্রিট করতে হবে। আর যদি আমরা দেখি আমাদের শ্রেণীর আকার অল্প বা শ্রেণীর আকার আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সেক্ষেত্রে শিক্ষক মহাশয়কে সেই রকমভাবেই করতে হবে। তো শ্রেণীর আকার একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শিক্ষককে তার শ্রেণীকক্ষে প্রবেশের প্রথমেই বিবেচনা করে নিতে হয়, অর্থাৎ তিনি যে ক্লাসে শিক্ষাদান করতে এসেছেন সেই ক্লাসের আকারটা কেমন সেটা তাকে প্রথমেই ভেবে নিতে হবে, অর্থাৎ শিক্ষার্থী সংখ্যার কথা তাকে প্রথমে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত তাকে ভাবতে হবে যে ওই ক্লাসে শিক্ষাদানের জন্যে পোটেনশিয়াল কোলাবোরেটরস কারা, অর্থাৎ কারা সেই সমস্ত শিক্ষার্থী যারা শিক্ষক মহাশয়ের শিক্ষাদান কার্যটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে থাকবেন, এবং সেই অনুযায়ী তাকে তার শিক্ষাদান প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক সময় ক্লাসরুমে এরকম প্রয়োজন হয়ে পড়ে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু সাজেস্ট বা শিক্ষার্থীদের রেসপন্সের দরকার হয়। তো শিক্ষক মহাশয়কে প্রথমেই নির্বাচন করতে হবে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা ক্লাসরুমে তুলনামূলকভাবে অন্যদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, যারা অনেক বেশি রেসপন্স করতে চায়। তো এই সমস্ত সম্ভাব্য সহযোগীদেরকে নির্বাচন করতে হবে। এবং তৃতীয়ত দেখতে হবে যে যারা সাহায্য করছে তার পাশাপাশি সম্ভাব্য চ্যালেঞ্জ বা বাধাগুলি কী কী, অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থী থাকবেন যারা ক্লাসরুমে শিক্ষাদান চলাকালীন বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের অপ্রীতিকর পরিবেশ তৈরি করতে পারেন বা বিভিন্ন রকমের অপরিকল্পিত সিচুয়েশান তৈরি হতে পারে। সেই সমস্ত সিচুয়েশান বা সেই সমস্ত চ্যালেঞ্জগুলিকে কিভাবে মেনটেন করা যাবে বা কী রকমের চ্যালেঞ্জ আসতে পারে সেই বিষয়েও শিক্ষককে চিন্তাভাবনা করতে হবে। তো এই 3টে হচ্ছে সাইজিং অফ দ্য ক্লাসের মূল উপজীব্য বিষয়, যেখানে আমরা দেখব ক্লাসের সাইজ কেমন, আমাদের পোটেনশিয়াল কোলাবোরেটরস কারা এবং পোটেনশিয়াল চ্যালেঞ্জার্স কারা, এগুলিকে আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কার্যাবলী হলো ডায়াগনোসিং দ্য লার্নার্স। এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে চিহ্নিতকরণ বা শিক্ষার্থীদেরকে আরও ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক্ষেত্রে তাকে যে বিষয়টি করতে হবে সেটা হলো সরাসরি শিক্ষার্থীদেরকে তিনি প্রশ্ন করতে পারেন, অর্থাৎ শিক্ষার্থীদের অবস্থা বোঝার জন্যে বা শিক্ষার্থীদের স্টাইল বা শেখার শৈলী বোঝার জন্যে তিনি সরাসরি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে পারেন, যার মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন বৈশিষ্ট্য বা শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞান সম্বন্ধে টিচারের কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হলো শিক্ষার্থীর আচরণগুলোকেও শিক্ষককে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ ক্লাসরুমে শিক্ষকের সামনে যারা বসে আছেন তারা কীরকম আচরণ করতে বেশি কমফোর্টেবল বা তাদের আচরণের বৈশিষ্ট্যগুলি কেমন সেগুলি টিচার ভালো করে নজর করবেন, যাতে করে তার টিচিং প্রক্রিয়াটি এগিয়ে যায়। এবং তারপরে শিক্ষককে দেখতে হবে যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে
ব্যক্তিগত পার্থক্য রয়েছে সেই ব্যক্তিগত পার্থক্যের বিন্যাসটি কেমন। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি একটা ক্লাসরুমে অসংখ্য ধরনের শিক্ষার্থী থাকে বা ডাইভার্সিফাইড একটা নেচার আমরা ক্লাসরুমের মধ্যে দেখতে পাই। তো এই সমস্ত ডাইভার্সিফাইড বৈশিষ্ট্যের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষাদান করার জন্যে শিক্ষক মহাশয়কে ওই ব্যক্তিগত পার্থক্যগুলিকে ভালো করে খেয়াল করতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর বিষয়, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে সঠিকভাবে নির্বাচন করতে পারবো। এর পরবর্তী কাজ হলো ট্রিটমেন্ট গিভেন টু লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের জন্যে যে সকল ব্যবস্থা দেওয়া হয়েছে বা যে সকল ব্যবস্থার কথা পরিকল্পনা করা হয়েছে, এক্ষেত্রে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি শেখার অভিজ্ঞতা সরবরাহ করে থাকেন, যা তারা মূলত প্রি অ্যাক্টিভ ফেজে পরিকল্পনা করে রেখেছেন। এক্ষেত্রে যে বিষয়গুলি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো সঠিকভাবে স্টিমুলাস বা উদ্দীপনার প্রদর্শন করা শিক্ষার্থীদের সামনে, এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলি যাতে সঠিকভাবে তিনি বিচার করতে পারেন এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলি যাতে সঠিকভাবে তিনি নিতে পারেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলি যাতে সঠিকভাবে শিক্ষক মহাশয় খেয়াল করতে পারেন তার উপর নজর দিতে হবে, এবং শিক্ষককেও দেখতে হবে যাতে শিক্ষার্থীর আচরণের সাথে সাথে সঠিক সময় শিক্ষার্থীদেরকে তিনি প্রতিক্রিয়া করতে পারেন। তাহলে স্টিমুলাস, স্টুডেন্ট রেসপন্সেস এবং টিচার রিয়াকশানস, এই 3টি হলো এই পর্যায়ের মূল কাজ বা এই সেকশানের মূল কার্যাবলী। এরপরে রয়েছে আমাদের এই 3টি পর্যায়ের মাধ্যমে এই 3টি কার্যাবলীর মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ ফেজটি সম্পন্ন হয়, যেখানে মূলত পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিক্ষক মহাশয় শিক্ষাদান করে থাকেন। এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে সঠিকভাবে অবজারভেশন করেন এবং তার যেমন পরিকল্পনা করা আছে শিক্ষাদানের জন্যে সেই অনুযায়ী তিনি শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তু উপস্থাপন করেন। শিক্ষাদানের যে 3য় পর্যায় সেটি হলো পোস্ট অ্যাক্টিভ ফেজ বা পরবর্তী সক্রিয় পর্যায়। আমরা আগের 2টো পর্যায়ে দেখেছি প্রি অ্যাক্টিভ ফেজ এবং ইন্টারঅ্যাক্টিভ ফেজ ছিল। আমরা মূলত প্রি অ্যাক্টিভ ফেজে কতগুলো পরিকল্পনা করেছি, যেখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে আমরা যে ক্লাসটা নিতে চাইছি বা যে ধরনের টিচিং আমরা প্রোভাইড করতে চাইছি সেই টিচিংয়ের উদ্দেশ্য কী, সেই টিচিংয়ের বিষয়বস্তু কী, এবং তার পাশাপাশি সেটাকে আমরা কিভাবে এক্সিকিউট করব সেই সমস্ত কিছুর একটা পরিকল্পনা কিন্তু আমরা প্রি অ্যাক্টিভ ফেজে করে নিয়েছি। এবং তারপরে আমরা দেখেছিলাম ইন্টারঅ্যাক্টিভ ফেজ, অর্থাৎ যে ধরনের পরিকল্পনা আমরা করেছিলাম সেই পরিকল্পনাগুলি অনুযায়ী আমরা অ্যাক্টিভিটিস করেছিলাম, অর্থাৎ সেই পরিকল্পনাগুলিকে বাস্তব রূপায়ণের জন্যে আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস যেগুলো আগে থেকেই বলে দেওয়া ছিল সেগুলিকে আমরা অনুসরণ করেছিলাম। এবার টিচিং পর্যায়ে 3 নম্বর ফেজ, যাকে আমরা আগেই বলেছিলাম পোস্ট অ্যাক্টিভ ফেজ বা পরবর্তী সক্রিয় পর্যায়। তো যখন আমাদের সব শেখানো বা সব শেখা হয়ে গেল, এবার একটু দরকার যে কতটুকু শেখা হয়েছে সেটাকে যাচাই করে নেওয়া, অর্থাৎ শিক্ষার্থীরা কতটুকু শিখতে পেরেছেন, এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত শিক্ষক মহাশয়ই বা কত কার্যকরীভাবে বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে পেরেছেন সেটাও আমাদেরকে যাচাই করে নেওয়া দরকার। তো পোস্ট অ্যাক্টিভ ফেজের মূল কাজই হলো শিক্ষাদান প্রক্রিয়ার এই মূল্যায়নের বিষয়টির উপর কাজ করা। তো পরবর্তী সক্রিয় পর্যায়কে এই কারণেই বলা হয়ে থাকে এটি শিক্ষণ কৌশলের কার্যকারিতা যাচাই করে থাকে, অর্থাৎ শিক্ষণ কৌশল কতটা কার্যকরীভাবে পরিচালিত হয়েছে সেটা দেখার জন্যে এই ফেজটি কাজ করে থাকে। সুতরাং এই ফেজটি টিচিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ শিক্ষক মহাশয় যদি না বুঝতে পারেন যে তার শিক্ষাদান কত সঠিকভাবে বা কত কার্যকরীভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত হয়েছে, যদি তিনি এই বিষয় সম্বন্ধে খেয়াল না করেন, তাহলে আমরা যে সমস্ত পরিকল্পনা আগে করেছিলাম বা সেই পরিকল্পনাকে সক্রিয় করার জন্য আমরা যে ধরনের কার্যাবলীগুলি করেছিলাম সেই সমস্ত কিছুই কিন্তু বিফলে চলে যাবে। তো এই জন্যে পোস্ট অ্যাক্টিভ ফেজ খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়। তো এই যে পোস্ট অ্যাক্টিভ ফেজ, এখানে মূলত যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয় তা হলো শেখার লক্ষ্য কতটা অর্জন করা হয়েছে, অর্থাৎ ডিটারমাইন দ্য এক্সটেন্ট টু হুইচ লার্নিং অবজেক্টিভস ওয়ার মিট, অর্থাৎ এখানে দেখা হয় যে শেখার লক্ষ্য কতটা সফলভাবে অর্জন করা হয়েছে, এবং আইডেন্টিফাই এরিয়াস অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইন স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ শিক্ষক মহাশয় যে বিষয়গুলি প্রি অ্যাক্টিভ ফেজে প্ল্যান করেছিলেন এবং সেই অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ ফেজে পরিচালনা করেছেন সেটা কত এফেক্টিভলি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, বা কোন কোন বিষয়গুলি বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীদের
সমস্যা হয়েছে বা কোন বিষয়গুলি বোঝার জন্য শিক্ষার্থীদের সুবিধা হয়েছে, সেই সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলিকে এই পোস্ট অ্যাক্টিভ ফেজে বিশ্লেষণ করা হয়ে থাকে। এবং তৃতীয়ত, এই পোস্ট অ্যাক্টিভ ফেজের মাধ্যমে শিক্ষক মহাশয় দেখবেন যে অ্যাডজাস্ট টিচিং স্ট্র্যাটেজিস ফর ফিউচার লেসন্স, এবং পোস্ট অ্যাক্টিভ ফেজের মাধ্যমে শিক্ষক মহাশয় ফিউচার লেসনের জন্য যে সমস্ত টিচিং স্ট্র্যাটেজিগুলো বা টেকনিকগুলো প্রয়োজন তা সম্বন্ধেও একটা ধারণা পেতে পারেন। অর্থাৎ ভবিষ্যৎ পাঠের জন্য সবথেকে উপযোগী শিক্ষাদান কৌশল কি হবে সে বিষয়েও কিন্তু এই পোস্ট অ্যাক্টিভ ফেজ থেকে শিক্ষকের একটা ধারণা তৈরি হতে পারে। তো আমরা এই যে পরবর্তী সক্রিয় পর্যায়ের কথা বলছি বা পোস্ট অ্যাক্টিভ ফেজের কথা বলছি, এই পোস্ট অ্যাক্টিভ ফেজকে যদি ক্যাটাগরি ওয়াইজ দেখার চেষ্টা করি যে এর অন্তর্গত মূল কার্যাবলীগুলি কী কী, তার মধ্যে আমরা 3টে কার্যাবলীর কথা উল্লেখ করতে পারি। তার মধ্যে আমরা 3 ধরনের কার্যাবলী পাব। প্রথমত, ডিটারমাইনিং দ্য এক্স্যাক্ট ডাইমেনশনস অফ দ্য বিহেভিয়ার, অর্থাৎ আচরণের নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করা। আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থীদের আচরণ অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত বা যে বিষয়গুলি সম্বন্ধে শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দান করছি সেই বিষয়গুলির শিক্ষাদান করার পর শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত, অর্থাৎ এক্সপেক্টেড আউটকামস অফ দ্য লার্নিং কী হবে সেই বিষয় সম্বন্ধে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। এবং এই পোস্ট অ্যাক্টিভ ফেজে উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি ও কৌশল নির্বাচন করতে পারি। অর্থাৎ শিক্ষার্থীদের কতটুকু শিক্ষা অর্জন হয়েছে সেটাকে নির্ধারণ করার জন্যে উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি এবং প্রয়োজনীয় কৌশল এই পর্যায়ে নির্বাচন করতে পারি। আমরা জানি অনেক ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে, যেমন আমরা বলতে পারি ফরমেটিভ ইভ্যালুয়েশন, আমরা বলতে পারি সামেটিভ ইভ্যালুয়েশন, বা আমরা বলতে পারি ওরাল টেস্ট, বা আমরা বলতে পারি রিটেন টেস্ট। তো এরকম অসংখ্য মূল্যায়ন পদ্ধতি রয়েছে। তো এই সমস্ত মূল্যায়ন পদ্ধতির মধ্য থেকে কোন মূল্যায়ন পদ্ধতি সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট বা কোন মূল্যায়ন পদ্ধতিকে নির্বাচন করলে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানটাকে আমরা সঠিকভাবে যাচাই করতে পারবো, সেইগুলি এখানে নির্বাচন বা সেইগুলি এখানে বিবেচনা করা সম্ভব। এবং তৃতীয়ত যে বিষয়টি এখানে করতে পারি সেটা হচ্ছে চেঞ্জিং দ্য স্ট্র্যাটেজিস অফ টিচিং, অর্থাৎ আমরা এই ইন্টারঅ্যাক্টিভ ফেজে অর্থাৎ আমরা পোস্ট অ্যাক্টিভ ফেজে শিক্ষণ কৌশলের যদি পরিবর্তন প্রয়োজন হয় সেটাও আমরা এই ফেজে করতে পারি। অর্থাৎ শিক্ষক মহাশয় এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে তার প্রদত্ত শিক্ষাদান পদ্ধতির মধ্যে কি সমস্যা বা কি পরিবর্তন আনা দরকার। আমরা যে সমস্ত টিচিং পদ্ধতির কথা মাথায় রেখে পূর্ব পরিকল্পনা করেছিলাম সেই সমস্ত টিচিং পদ্ধতি, যেমন আমরা জানি অসংখ্য শিক্ষাদান পদ্ধতি রয়েছে। আমাদের রয়েছে লেকচার মেথড, আমাদের রয়েছে ডেমনস্ট্রেশন মেথড, আমাদের রয়েছে হিউরিস্টিক মেথড, বা আমাদের রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার মেথড। তো এই সমস্ত শিক্ষাদান পদ্ধতির মধ্য থেকে আমরা যে শিক্ষাদান পদ্ধতিকে নির্বাচন করেছিলাম শিক্ষাদান করার জন্যে, সেই নির্বাচন পদ্ধতি কতটা এফেক্টিভ বা কার্যকরীভাবে আমাদের শিক্ষাদান করতে সাহায্য করেছে সেটা আমরা এই ফেজে জেনে নিতে পারবো। এবং যদি দেখা যায় যে আমাদের বিষয়বস্তুগুলিকে নির্বাচিত শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে রূপায়ণ করতে পারিনি বা সঠিকভাবে অর্জন করতে পারিনি, সেক্ষেত্রে আমরা এই পর্যায়ে সিদ্ধান্ত নিতে পারি যে শিক্ষাদান পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন দরকার হবে কিনা। তো এই হলো 3টে মূল কার্যাবলী যার মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়ার যে 3 নম্বর ধাপ বা পর্যায় ছিল অর্থাৎ পোস্ট অ্যাক্টিভ ফেজ, সেই পোস্ট অ্যাক্টিভ ফেজটি সম্পন্ন হয়। এবার আমরা এই যে 3টে ফেজের কথা বললাম শিক্ষাদানের, যারা সমগ্র শিক্ষাদান প্রক্রিয়াটির পেছনে কাজ করে থাকে, এই 3টি কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই 3টে ফেজের মধ্যে বা 3টে পর্যায়ের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, কারণ আমরা দেখলাম প্রি অ্যাক্টিভ ফেজ মূলত শিক্ষাদান প্রক্রিয়া কেমন হবে বা শিক্ষাদানের উদ্দেশ্য কী বা শিক্ষার্থীদের কোন সমস্ত বিষয়বস্তুগুলির মাধ্যমে নির্বাচিত উদ্দেশ্যগুলি আয়ত্ত করানো হবে সেই সমস্ত বিষয় সম্বন্ধে একটা এন্টায়ার প্ল্যানিং করতে আমাদের সাহায্য করে। আবার যদি মধ্য সক্রিয়তার পর্যায়ের কথা ভাবি বা ইন্টারঅ্যাক্টিভ ফেজের কথা ভাবি, যা মূলত প্রি অ্যাক্টিভ ফেজের পরবর্তীতে আসে, এর মূল কাজ হলো যে পরিকল্পনাগুলি প্রি অ্যাক্টিভ ফেজে করা হয়েছিল সেই পরিকল্পনাগুলিকে কত সঠিকভাবে বা কত কার্যকরীভাবে আমরা এক্সিকিউট করতে পারছি বা কত সঠিকভাবে সেটাকে আমরা রূপায়ণ করতে পারছি তার উপর খেয়াল করে। এবং
এই যে রূপায়ণ, সেই রূপায়ণের ক্ষেত্রে আমরা দেখলাম যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে করতে হয় সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু পূর্ব পরিকল্পনা বা পূর্ববর্তী ফেজের অনুযায়ী চলতে থাকে। এবং 3 নম্বর যে পর্যায়ের কথা আমরা আলোচনা করেছি তা হলো পরবর্তী সক্রিয় পর্যায় বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। এই 3 নম্বর পর্যায়ের মূল কাজ হলো আগের যে দুটি পর্যায় সেই দুটি পর্যায় কত কার্যকরীভাবে আমরা গ্রহণ করতে পেরেছি তার মাত্রা নির্ধারণ করে থাকে। ফলে যদি এই তিনটি পর্যায়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, আমরা যদি এটাকে স্পেসিফিকভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব যে প্রাক সক্রিয় পর্যায়ের যে ভিত্তি, সেই ভিত্তি আসে মধ্য সক্রিয় পর্যায়ের থেকে, বা ইন্টারঅ্যাক্টিভ ফেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা আসে মূলত প্রি অ্যাক্টিভ ফেজের প্ল্যানিং অনুযায়ী। যেমন প্ল্যানিং হবে সেই অ্যাকর্ডিংলি আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফেজটি চলবে। আবার যদি ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা মধ্য সক্রিয় পর্যায়ের কথা ভাবি, তো মধ্য সক্রিয় পর্যায়ের যে ফলাফল সেই মধ্যবর্তী সক্রিয় পর্যায়ের ফলাফল পরবর্তী পর্যায়কে নির্দেশ করে। আবার মধ্যবর্তী পর্যায়ে কত এফেক্টিভলি মধ্যবর্তী পর্যায় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ কত এফেক্টিভলি এক্সিকিউট করা হয়েছে তা যাচাই করা যায় পরবর্তী সক্রিয় পর্যায়ে। অর্থাৎ পরবর্তী সক্রিয় পর্যায় আমাদের বুঝতে সাহায্য করে কত কার্যকরীভাবে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফেজটি পরিচালিত হয়েছে। এবং পরবর্তী সক্রিয় পর্যায়ের তথ্য আমরা আমাদের যে ভবিষ্যৎ শিক্ষণদান বা ভবিষ্যতের যে টিচিং সেই টিচিং সম্বন্ধে আমাদেরকে ধারণা গঠন করতে সাহায্য করে, বা আমাদের যে শিক্ষাদান পদ্ধতি, আমাদের যে শিক্ষাদানের কৌশল সেটাকে আরও উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে এই পোস্ট অ্যাক্টিভ ফেজ। সুতরাং আমরা দেখলাম যে একটা ফেজ আর একটা ফেজের অ্যান্টিসিপেটেড ফরম্যাটে কাজ করে এবং একটা ফেজের ছাড়া আমরা পরবর্তী ফেজে পৌঁছাতে পারি না। তো এই হলো শিক্ষাদানের 3টে ফেজ বা পর্যায় যারা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সমগ্র শিক্ষাদান প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে সাহায্য করে এবং এর মাধ্যমে শিক্ষক মহাশয় সঠিকভাবে শিক্ষার্থীদের মনে বা শিক্ষার্থীদের মস্তিষ্কে কাঙ্ক্ষিত আচরণের বিকাশ ঘটাতে পারেন। শিক্ষার যে 3টি পর্যায় রয়েছে সেই পর্যায়গুলি আলোচনা করব কেন বা এই পর্যায়গুলির কি গুরুত্ব রয়েছে সেগুলি যদি আমরা বিচার করতে চাই তাহলে যে বিষয়গুলি উঠে আসে তা হলো শিক্ষণ লক্ষ্যমুখীকরণ বা অ্যালাইনমেন্ট অফ লার্নিং অবজেক্টিভস এবং ব্যক্তিগত শিক্ষণ বা ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, মূল্যায়নের নকশা বা অ্যাসেসমেন্ট ডিজাইন এবং নিরন্তর উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। নাম্বার 5 কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা এনহ্যান্সড ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং 6 কার্যকরী সম্পদ ব্যবহার বা এফেক্টিভ রিসোর্স ইউটিলাইজেশন এবং 7 বিভিন্ন শিক্ষার্থীর সাথে খাপ খাওয়ানো বা অ্যাডাপ্টেবিলিটি টু ডাইভার্স লার্নার্স এবং অপটিমাইজড পাঠ প্রদান, অপটিমাইজড লেসন ডেলিভারি এবং 9 কার্যকরী শিক্ষণ পদ্ধতি বা ফ্যাসিলিটেশন অফ অ্যাক্টিভ লার্নিং এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলির ভিত্তিতে আমরা বুঝতে পারব যে শিক্ষার যে 3টি পর্যায়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম বা শিক্ষার বিভিন্ন পর্যায়ের অন্তর্গত যে অ্যাক্টিভিটিগুলো আমরা লক্ষ্য করলাম সেগুলি কেন করব বা সেগুলি করলে আমরা কি লাভ পাব। আমরা যে শিক্ষার 3টি পর্যায়ের কথা বললাম, আমরা শিক্ষণের যে 3টি পর্যায়ের কথা আলোচনা করলাম, প্রি অ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ এবং পোস্ট অ্যাক্টিভ ফেজ, এই 3টি পর্যায়ে আসলে আমরা কেন আলোচনা করেছি বা এদের কি গুরুত্ব। তো এক্ষেত্রে এই যে 3টি ফেজের কথা আমরা জেনেছি, এই ফেজগুলো যদি সঠিকভাবে আমরা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় তার যে শিক্ষণ সেই শিক্ষণটাকে লক্ষ্যাভিমুখীকরণ করতে সক্ষম হবেন। অর্থাৎ তার যে টিচিং অ্যাক্টিভিটিস সেই টিচিং অ্যাক্টিভিটিসগুলিকে লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষক মহাশয় পরিচালনা করতে পারবেন। এবং এর আরেকটি সুবিধা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। অর্থাৎ আমরা দেখেছি যে এই 3টি ফেজের মাধ্যমে শিক্ষার্থীদের যে সকল চাহিদা বা শিক্ষার্থীদের যে ব্যক্তিগত পর্যায় বা স্ট্যাটাস রয়েছে সেই পর্যায় অনুযায়ী আমরা তাদেরকে শিক্ষাদান করাতে পারি। তো আমরা যদি সেই পর্যায়গুলিকে না আলোচনা করি, আমরা যদি সেই পর্যায়গুলিকে না বুঝতে পারি তাহলে কিন্তু শিক্ষক মহাশয় প্রতিটি শিক্ষার্থীকে তার মতন করে শিক্ষাদান করতে পারবে না বা তার চাহিদা অনুযায়ী শিক্ষাকে
পরিচালনা করতে পারবেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অ্যাসেসমেন্ট ডিজাইন, অর্থাৎ মূল্যায়ন নকশা। আমরা দেখলাম শিক্ষার এই 3টি পর্যায়ের মাধ্যমে বিশেষত পোস্ট অ্যাক্টিভ ফেজে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়ে থাকে। অর্থাৎ দেখা হয় শিক্ষার্থীদেরকে কতটা পড়াতে পারলেন বা শিক্ষার্থীরাই বা বিষয়বস্তু কত সঠিকভাবে আয়ত্ত করতে পারল। তো যদি শিক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করব তা আমাদের না জানা থাকে, তাহলে আমরা তাদের জ্ঞানের যে বিকাশ সেই সম্বন্ধে ধারণা গঠন করতে পারবো না। তো এই জন্যে এই পর্যায়গুলির আলোচনা করা অত্যন্তই জরুরি। এর পাশাপাশি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যদি করতে চাই আমরা, অর্থাৎ একজন শিক্ষকের যে শিক্ষাদান, সেই শিক্ষাদানের যদি আমরা ক্রমাগত উন্নয়নের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এই প্রতিটা ফেজকে আমাদের চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে এবং সেখান থেকে আমরা ফিডব্যাকের মাধ্যমে বা আমরা শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে বুঝতে পারবো যে আমার যে শিক্ষাগত পরিকল্পনা এবং সেই অনুযায়ী যে টিচিং লার্নিং পদ্ধতি এবং শিক্ষার্থীদের যে ফলাফল, এই 3টির মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, এবং যদি কোনো উন্নয়ন দরকার হয় বা যদি কোনো দুর্বলতাগুলি রেকটিফাইয়ের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। তো এইভাবে শিক্ষকের বা শিক্ষা ব্যবস্থার কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই 3টি ফেজের জ্ঞান থাকা দরকার। এবং আরেকটি দিক হচ্ছে এনহ্যান্সড ক্লাসরুম ম্যানেজমেন্ট। যখন শিক্ষক মহাশয় সমগ্র শিক্ষণ প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করে নেন বা শিক্ষণ প্রক্রিয়ার যে বিভিন্ন ধাপগুলি আছে সেগুলিকে সঠিকভাবে বুঝতে পারেন, তার ফলে শিক্ষকের কাছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্টটা অনেক বেশি সহজ হয়ে ওঠে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এফেক্টিভ রিসোর্স ইউটিলাইজেশন। যখন শিক্ষক মহাশয় শিক্ষার ধাপগুলি পর্যালোচনা করে শিক্ষা প্রদানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী কি কি রিসোর্স দরকার এবং সেই রিসোর্সগুলির অ্যাভেলেবিলিটি আছে কিনা সে সম্বন্ধে ধারণা গঠন করতে পারবেন, এবং তাতে কি হবে, কার্যকরীভাবে তারা শিক্ষক সেই শিক্ষণ সম্পদগুলিকে ব্যবহারও করতে পারবেন এবং শিক্ষা কার্যকেও উন্নতভাবে বা পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অ্যাডাপ্টেবিলিটি টু ডাইভার্স লার্নার্স। অর্থাৎ একটি শ্রেণীকক্ষে আমরা আগেই উল্লেখ করেছিলাম যে বিভিন্ন রকমের শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এই যে বিভিন্ন রকমের শিক্ষার্থীদের কথা আমরা বলছি, এই শিক্ষার্থীদেরকে তার মতন করে শিক্ষাদানের জন্য তাদের ক্যারেক্টার বা তাদের অবস্থান বোঝাটা জরুরি। তো এক্ষেত্রে ফেজেস অফ টিচিং শিক্ষকদেরকে বিশেষভাবেই সাহায্য করে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অপটিমাইজ লেসন ডেলিভারি। অর্থাৎ শিক্ষক পরিপূর্ণভাবে পরিকল্পনার মাধ্যমে যে বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে প্রদান করতে চাইছেন বা যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি তিনি ক্লাসরুমের জন্য নির্ধারণ করে নিয়ে আসছেন, সেগুলি সঠিকভাবে ডেলিভারেশন করতে পারবেন তিনি যদি কিনা প্রত্যেকটা শিক্ষণের পর্যায়কে তিনি ভালোভাবে পর্যালোচনা করে দেখেন বা ভালোভাবে সেগুলিকে অ্যানালাইসিস করে দেখেন। এই যে ফেজেস অফ টিচিংয়ের কথা আমরা বলছি, তার অন্যতম সুবিধাগত দিক হলো ফ্যাসিলিটেশন অফ অ্যাক্টিভ লার্নিং। অর্থাৎ শিক্ষক যেহেতু শিক্ষা কার্যের প্রত্যেকটা বিষয়কে স্টেপ বাই স্টেপ আলোচনা করেন বা প্রত্যেকটা পর্যায়কে স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করে দেখেন, তার ফলে তার যে শিক্ষণ পদ্ধতি, সেই শিক্ষণ পদ্ধতি কিন্তু অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। কারণ শিক্ষক এই পর্যায়গুলির মাধ্যমে বুঝতে পারেন যে তাকে কোন ফেজে বা কোন পর্যায়ে কি অ্যাক্টিভিটি করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বা এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। আমরা যদি শিক্ষা ব্যবস্থার যে 3টি ধাপ, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ, এই 3টি ধাপকে সঠিকভাবে পর্যালোচনা করে নিতে পারি এবং যদি এই 3টি ধাপের যে কার্যাবলী সেগুলিকে সঠিকভাবে সম্পাদন করতে পারি, তাহলে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি করি না কেন বা প্রতিটা ফেজের জন্যে যা যা অ্যাক্টিভিটি করব, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু কার্যকরী হয়ে উঠবে এবং তার পেছনে আমাদের সঠিক যুক্তি বা সঠিক তথ্য প্রমাণেরও কিন্তু সুযোগ থাকবে। অর্থাৎ সঠিক তথ্যভিত্তিক প্রমাণের মাধ্যমে বা সঠিক লজিস্টিক ওয়েতে আমরা একটি শিক্ষণ কার্যকে পরিচালনা করতে পারবো। শিক্ষকরা বুঝতে পারবেন যে তার অ্যাক্টিভিটিগুলির পেছনে কি যুক্তি বা কি লজিক রয়েছে। এর ফলে তার কাছে শিক্ষাদান প্রক্রিয়াটি যেমন সহজ হয়ে ওঠে, তার পাশাপাশি একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিরও কিন্তু বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। তো এই জন্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষণ পদ্ধতির যে আবশ্যিক 3টি
পর্যায় রয়েছে সেই 3টি পর্যায়গুলির বিশ্লেষণ এবং সেগুলিকে সঠিকভাবে অনুশীলন করা একান্তভাবেই জরুরি। তাহলে আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলি দেখলাম তা হলো শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে শিক্ষার্থীদের মূল্যায়ন অবধি সমগ্র বিষয়টি তিনটি পর্যায়ের মাধ্যমে বিভক্ত করা যেতে পারে। একটা হলো প্রি অ্যাক্টিভ ফেজ, আরেকটা হলো ইন্টারঅ্যাক্টিভ ফেজ, আর একটা হলো পোস্ট অ্যাক্টিভ ফেজ। এবং শিক্ষা পেশাগত কার্যক্রম এবং এটি ছাত্রদের সামগ্রিক বিকাশ সাধনে সাহায্য করে থাকে। শিক্ষার 3টি পর্যায় রয়েছে: প্রাক সক্রিয় পর্যায় বা প্রি অ্যাক্টিভ ফেজ, মধ্য সক্রিয় পর্যায় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ এবং পোস্ট সক্রিয় পর্যায় এবং পরবর্তী সক্রিয় পর্যায় বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। শিক্ষা গঠনকে আরও কার্যকরী করে তোলে এই 3টি ফেজ এবং শেখার প্রতি শিক্ষার্থীদের যে মনোভাব, সেই মনোভাবকে আরও বেশি ধনাত্মক বা আরও বেশি পজিটিভ করে তুলতে সাহায্য করে এবং শিক্ষককেও তার দক্ষতা, তার শিক্ষাদান পদ্ধতি, তার শিক্ষাদানের কৌশল সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে এবং সেই সাথে অনুপ্রেরণা এবং উৎসাহ জাগিয়ে তুলতে সাহায্য করে থাকে। মূলত এই 3টি পর্যায়ে শিক্ষককে তার দক্ষতা, তার পদ্ধতি এবং সঠিক কৌশল নির্বাচন করতে সাহায্য করে, যার ফলে একটা উৎসাহ বা একটা অনুপ্রেরণা শিক্ষার্থীদের মধ্যেও গড়ে ওঠে। মূল্যায়ন, তত্ত্বাবধান এবং প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষার কার্যকারিতা যাচাই করতে হবে। মূল্যায়ন, তত্ত্বাবধান এবং প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যটি আরও বেশি কার্যকরী হয়ে ওঠে এবং এই 3টি পর্যায়ে পরস্পরের সাথে সহযোগিতার মাধ্যমে সমগ্র শিক্ষণ প্রক্রিয়াটিকে উন্নত থেকে আরও উন্নতর দিকে নিয়ে যায় এবং এই 3টি পর্যায়ে পরস্পর সহযোগিতার মাধ্যমে বা পরস্পর নির্ভরশীলতার মাধ্যমে সমগ্র শিক্ষণ প্রক্রিয়াটিকে একটি উন্নত স্তরে নিয়ে যেতে সাহায্য করে থাকে। আজকের এই আলোচনার ক্ষেত্রে যে তথ্যসূত্রগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি এখানে উল্লেখ করা হলো। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশনকে আমার আন্তরিক ধন্যবাদ এই প্রজেক্টের অংশ হিসাবে আমাকে নির্বাচন করার জন্য। নমস্কার।